অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সবাই হতে চায়, অনেক উঁচু পদ, অনেক সম্মানের। তাই প্রিপারেশনও ঠিক রাখতে হবে। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন যে ইন্টারভিউর জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেছে, তার জন্য অনেকেই ইতিমধ্যে প্রিপারেশন শুরু করেছে। আমরা এডুকেশন সাবজেক্টের উপরে এক একটা টপিকে কী ধরনের প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলোর একটা ডেমো আমরা রোজ আলোচনা করি, যেখানে পাশ্চাত্য দর্শন নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওয়েস্টার্ন ফিলোসফি থেকে কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আসুন একটু চোখ বুলিয়ে নিই। পাশ্চাত্য দর্শন, ওয়েস্টার্ন ফিলোসফি ইন এডুকেশন। পাশ্চাত্য শিক্ষা দর্শন হলো পশ্চিমা চিন্তাধারা ও ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা এক প্রকার শিক্ষা ব্যবস্থা, যা জ্ঞান, মূল্যবোধ ও বাস্তবতা অনুসন্ধানের মাধ্যমে শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের উপর জোর দেওয়া হয়। রয়েছেন প্লেটো, অ্যারিস্টটল, রুশো, ডিউর মতো বিখ্যাত দার্শনিকরা। আর এখানে মূল যে দর্শনগুলো আছে, আইডিয়ালিজম আদর্শবাদ, প্রকৃতিবাদ ন্যাচারালিজমস, বাস্তববাদ রিয়েলিজমস, আর প্রয়োগবাদ প্র্যাগমাটিজম, অস্তিত্ববাদ এক্সিস্টেন্সিয়ালিজমস। এইগুলো ছাড়াও অন্যান্য ব্রাঞ্চ আছে, তো মেন এগুলো রয়েছে। এগুলো সম্পর্কে আপনারা জানেন। প্লেটো আদর্শবাদ এর প্রচলন করেন, প্রকৃতিবাদ রুশো, বাস্তববাদ অ্যারিস্টটল, প্রগতিবাদ বা প্র্যাগমাটিজম জন ডিউ, অস্তিত্ববাদ যেখানে ব্যক্তি স্বাধীনতার উপর গুরুত্ব দেওয়া হয়। এবার প্রশ্ন, আইডিয়ালিজমস কি আধুনিক বৈজ্ঞানিক শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ? যদি আপনাকে প্রশ্ন করা হয়, উত্তর কি দেবেন? আইডিয়ালিজম, যেখানে মন, আত্মা ও মূল্যবোধের উপর জোর দেওয়া হয়। বিজ্ঞান কি করে? প্রমাণ ভিত্তিক এবং বাস্তব জ্ঞানকে গ্রহণ করে। তাই দুইয়ের মধ্যে পার্থক্য থাকলেও পরিপূরক সম্পর্ক রয়েছে। আইডিয়ালিজম যেখানে নৈতিকতা, বিজ্ঞান যেখানে বাস্তব জ্ঞান। তো আইডিয়ালিজম বিজ্ঞানকে নৈতিক দিক নির্দেশনা প্রদান করে। আইডিয়ালিজম সম্পূর্ণভাবে আধুনিক বৈজ্ঞানিক শিক্ষার বিরোধী নয়, বরং এটি মূল্যবোধ, নৈতিকতা এবং মানবিক বিকাশের ক্ষেত্রে সহায়ক। কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি বা এম্পেরিক্যাল এনকোয়ারির ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। তাই আমরা বলতে পারি আধুনিক শিক্ষায় আইডিয়ালিজমের কিছু উপাদান গ্রহণযোগ্য হলেও বৈজ্ঞানিক ভিত্তির সাথে সমন্বয় করাই অধিক কার্যকরী। আমরা যদি আধুনিক শিক্ষায় আইডিয়ালিজমকে প্রয়োগ করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, সমন্বয়ের মাধ্যমে শিক্ষা দিতে হবে। প্রশ্ন 2 নম্বর, প্র্যাগমাটিজম কি চূড়ান্ত সত্য অ্যাবসলিউট ট্রুথ অস্বীকার করে? উত্তরে হবে হ্যাঁ। প্র্যাগমাটিজমস অ্যাবসলিউট ট্রুথ কে মানে না, রিলেটিভ ট্রুথকে বিশ্বাস করে। প্র্যাগমাটিজম সাধারণভাবে চূড়ান্ত বা স্থির সত্যের ধারণাকে অস্বীকার করে বা প্রশ্নবিদ্ধ করে। এটি সত্যকে পরিবর্তনশীল, ডাইনামিক ও ব্যবহারিক ফলাফলের উপর নির্ভরশীল বলে মনে করে। প্র্যাগমাটিজম অনুযায়ী সত্য হলো যা কাজ করে, হোয়াট ওয়ার্কস বা বাস্তবে কার্যকর প্রমাণিত হয়। সত্য সেটাকেই গ্রহণ করা হবে, বাস্তবে যা কার্যকরী। কোনো ধারণা তখনই সত্য বলে বিবেচিত হয় যখন তা অভিজ্ঞতা ও বাস্তব জীবনে কার্যকরী হয়। ফলে সত্য স্থির নয়, বরং পরিস্থিতি ও অভিজ্ঞতার সাথে সর্বদা পরিবর্তিত হতে পারে। তাই প্র্যাগমাটিজম অ্যাবসলিউট ট্রুথ বা চিরন্তন অপরিবর্তনীয় সত্যকে কখনোই সমর্থন করে না। তাই আমরা বলতে পারি মানব বিজ্ঞান সত্য সবসময় রিভার্স বা পরিবর্তনের মাধ্যমে থাকে। যেমন একটি ধারণা আজ সত্য হতে পারে, কিন্তু নতুন অভিজ্ঞতা বা গবেষণার মাধ্যমে সেটা পরিবর্তন হতে পারে। তাই বলা হয়েছে প্র্যাগমাটিজম প্র্যাকটিক্যাল ইউটিলিটির উপরে বিশ্বাস করে বলে, তাই এরা রিলেটিভ
অবজেক্টিভ ট্রুথকে মানে। ন্যাচারালিজমস কি অতিরিক্ত শিশু কেন্দ্রিক? প্রশ্ন যদি আপনাকে করে, হ্যাঁ, ন্যাচারালিজমস শিক্ষার ক্ষেত্রে শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখে, তাই অনেকেই মনে করেন এটি অতিরিক্ত শিশু কেন্দ্রিক, চাইল্ড সেন্টারেড টু অ্যান এক্সট্রিম। তবে বিষয়টা পুরোপুরি একপক্ষিক নয়, এটি নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপর। ন্যাচারালিজম অনুযায়ী শিশুর প্রাকৃতিক প্রবৃত্তি, যেটা ন্যাচারাল নেচার, সেটার উপর গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ আগ্রহ ক্ষমতা অনুযায়ী শিখবে। শিক্ষা হওয়া উচিত শিশুর স্বাভাবিক বিকাশের সাথে সামঞ্জস্যপূর্ণ। শিক্ষক এখানে শুধু গাইডেন্স প্রদান করবেন, কেন্দ্রবিন্দুতে শিক্ষার্থী প্রধান থাকবে, শিক্ষক প্রধান নয়। এই কারণে অনেক শিক্ষাবিদ একে অতিরিক্ত কি বলা হয়, শিশুকেন্দ্রিক, কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে শিশু যে স্বাভাবিক বয়স, তার প্রকৃতি অনুযায়ী তাকে শেখাতে হবে, সেটাকে প্রাধান্য দেওয়া হয়। তাই আমরা আধুনিক শিক্ষাতে যে চাইল্ড সেন্টারেড অ্যাপ্রোচের কথা বলছি, সেই চাইল্ড সেন্টারেড অ্যাপ্রোচকে পূরণ করতে গেলে ন্যাচারালিজমসকে আমাদের গ্রহণ করতে হবে। তাই ন্যাচারালিজম আংশিকভাবে শিশুকেন্দ্রিক, তবে একে অতিরিক্ত বলা নির্ভর করে প্রয়োগের উপর। আপনি কিভাবে শিশুর সমস্ত আবদার মেটাচ্ছেন, তাহলে এটা অতিরিক্ত হয়ে যাবে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কতটুকু শিশুর উপর নির্ভর করে প্রয়োগ করা উচিত। সঠিক ভারসাম্য থাকলে এটি কার্যকরী শিক্ষা দর্শন হতে পারে, কিন্তু নিয়ন্ত্রণহীন হলে তখন এটা সীমাবদ্ধতা এসে যায়। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, রিয়েলিজমস কি মূল্যবোধকে উপেক্ষা করে? আপনার কি মনে হয়, কি উত্তর দেবেন? উত্তর হবে না, রিয়েলিজমস সম্পূর্ণভাবে মূল্যবোধকে উপেক্ষা করে না, তবে এটি মূল্যবোধের চেয়ে বাস্তবতা ও বস্তুনিষ্ঠ জ্ঞান, অবজেক্টিভ নলেজকে বেশি গুরুত্ব দেয়। রিয়েলিজম অনুযায়ী জ্ঞান আসে বাস্তব পৃথিবী ও অভিজ্ঞতা থেকে, মন বা কল্পনা থেকে নয়। এটি হোয়াট ইজ রিয়াল বা যা বাস্তবে আছে সেটিকে জানার উপর গুরুত্ব দেয়। ফলে শিক্ষায় এটি বৈজ্ঞানিক ভিত্তিক, পর্যবেক্ষণ এবং পরীক্ষামূলক পদ্ধতিকে প্রাধান্য দেয়। এটা প্রমাণ চায়। রিয়েলিজম মূল্যবোধকে সম্পূর্ণ অস্বীকার করে না, কিন্তু তার মূল লক্ষ্য সেটা নয়। মূল্যবোধকে যে সম্পূর্ণরূপে লক্ষ্য রাখা, সেটা কিন্তু রিয়েলিজমসের কাজ নয়। এটি মূল্যবোধকে বাস্তব জীবনের প্রেক্ষাপটে সেকেন্ডারি বা সহায়ক বিষয় হিসাবে দেখে। শিক্ষার্থীদের নৈতিকতা শেখানো যেতে পারে, তবে তা বাস্তব জ্ঞান অভিজ্ঞতার ভিত্তিতে হওয়া উচিত। অ্যারিস্টটল তাই বলছে রিয়েলিজমসের প্রাচীন ভিত্তি, যেখানে মনে করে বাস্তব পর্যবেক্ষণ ও যুক্তির মাধ্যমেই জ্ঞান অর্জিত হয়। তাই রিয়েলিজমসের নৈতিকতা মূল্যবোধকে যুক্তি ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে শেখানো হয়। বিজ্ঞান, গণিত, বাস্তব ভিত্তিক বিষয়গুলির উপর তাই জোর দেওয়া হয়। তাই আপনি বলতে পারেন রিয়েলিজম মূল্যবোধকে সম্পূর্ণ উপেক্ষা করে না, বরং বাস্তব জ্ঞানকে প্রধান ও মূল্যবোধের সহায়ক উপাদান হিসাবে বিবেচনা করে। 5 নম্বর প্রশ্ন, শিক্ষা কি শুধুমাত্র অভিজ্ঞতার উপর নির্ভরশীল? উত্তর কি দেবেন? শিক্ষা কেবলমাত্র অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয়, তবে অভিজ্ঞতা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান। অভিজ্ঞতা মানে প্র্যাগমাটিজমস অনুসারে শিক্ষার অভিজ্ঞতার মাধ্যমে গঠিত হয়। বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীকে শিখতে, বুঝতে, প্রয়োগ করতে শেখায়। জন ডিউ তাই বলেছিলেন, লার্নিং বাই ডুইং, কাজের মাধ্যমে শেখো, এটাই শিক্ষার মূল ভিত্তি। অভিজ্ঞতা শিক্ষাকে মিনিংফুল এবং প্র্যাকটিক্যাল করে তোলে, কিন্তু শিক্ষা শুধুমাত্র অভিজ্ঞতা নির্ভর নয়, কারণ শিক্ষা অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন তাত্ত্বিক জ্ঞান থিওরির উপর নির্ভর করে, লজিক এবং চিন্তন, যাকে আমরা রিজনিং বলি, যেখানে শিক্ষার্থী বিশ্লেষণ এবং ক্রিটিক্যাল থিঙ্কিং
তার উপরে গুরুত্ব দেয়। শিক্ষক, বই, পরিবেশ, পাঠ্য বিষয়, ক্যারিকুলাম সমস্ত কিছুর উপর নির্ভর করে। তাই শুধু অভিজ্ঞতা নিয়ে শিক্ষা গ্রহণ করা যাবে না, আমাদের থিওরিটাও নিতে হবে, আমাদের চিন্তন প্রক্রিয়াও চালাতে হবে এবং নির্দেশনা সম্পূর্ণ যদি আমরা সবগুলো উপাদানের সমন্বয় করতে পারি তাহলে একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া হবে। তাই শিক্ষা শুধু অভিজ্ঞতার উপর নয়, অভিজ্ঞতা, তথ্য, চিন্তার সমন্বয়ে গঠিত একটি সামগ্রিক প্রক্রিয়া হবে। শিক্ষায় শিক্ষক না শিক্ষার্থী, কে বেশি গুরুত্বপূর্ণ? এমন প্রশ্ন যদি আপনাকে জিজ্ঞাসা করে, কি উত্তর দেবেন? আপনি তো শিক্ষক হবেন, তাহলে গুরুত্ব কাকে দেবেন? আধুনিক শিক্ষা দর্শন অনুযায়ী শিক্ষায় শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই গুরুত্বপূর্ণ, তবে ফোকাস স্থানান্তরিত হচ্ছে শিক্ষার্থীর দিকে। লার্নার সেন্টার্ড এডুকেশন, শিক্ষার্থীর উপরে আমাদের ফোকাস রাখতে হবে, কারণ ওকেই আমরা শেখাতে চাই, ওকেই আমরা মানুষ করতে চাই। তাই বিভিন্ন যে দর্শনগুলো আর রয়েছে তার অনুযায়ী আপনি যদি দেখেন, কনস্ট্রাকটিভিটিজম অনুযায়ী শিক্ষার্থী নিজেই জ্ঞান নির্মাণ করে, তাই শিক্ষার্থী কেন্দ্রীয় ভূমিকা পালন করে। বিহেভিয়ারালিজম অনুযায়ী শিক্ষক নির্দেশনা, রিইনফোর্সমেন্ট প্রদান করে, এখানে শিক্ষক ভূমিকা পালন করে। জন ডিউ বলছেন শিক্ষা হলো অভিজ্ঞতার মাধ্যমে শেখা, এখানে শিক্ষার্থী সক্রিয় ভূমিকা পালন করে, শিক্ষক ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করেন। শিক্ষক পাঠদান, নির্দেশনা, মূল্যবোধ গঠন, পরিবেশ তৈরি করেন যা শিক্ষাকে কার্যকরী করে তোলে। শিক্ষার্থী শেখার প্রক্রিয়ার সক্রিয় অংশগ্রহণকারী, তার আগ্রহ, অনুপ্রেরণা, ক্ষমতায় শিক্ষার ফল নির্ধারিত করে। শিক্ষক ছাড়া সঠিক নির্দেশনা পাওয়া কঠিন, আবার শিক্ষার্থী ছাড়া শিক্ষার অস্তিত্ব থাকে না। তাই আধুনিক শিক্ষায় টিচার গাইড অবশ্যই, আর স্টুডেন্ট অ্যাজ অ্যাক্টিভ লার্নার। তাই যত প্রচলিতই হোক না কেন শিক্ষার্থী বেশি গুরুত্বপূর্ণ, তবুও আমরা বলবো দুজনেরই সমন্বয়ের দরকার। তাই শিক্ষাকে সফল করতে গেলে শিক্ষকের পথপ্রদর্শক, শিক্ষার্থী সক্রিয়, তা আমাদের উভয়ের প্রয়োজন। তাই আধুনিক শিক্ষাকে আমরা বেশি করে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীকে আমরা সামনে রেখে উভয়কেই গুরুত্ব দেব। স্বাধীনতা না শৃঙ্খলা, কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দর্শন তো অনেক কথাই বলে। আইডিয়ালিজম যেখানে কঠোর ডিসিপ্লিন এর কথা বলছে, সেখানে প্রাগমাটিজম স্বাধীনতার কথা বলছে। তাহলে কাকে বেশি গুরুত্ব দেওয়া যাবে? স্বাধীনতা, ফ্রিডম, শৃঙ্খলা, ডিসিপ্লিন দুটিই শিক্ষার অপরিহার্য উপাদান, তবে একটিকে অন্যটির চেয়ে বেশিভাবে গুরুত্বপূর্ণ বলে বলা সঠিক নয়। প্র্যাগমাটিজম শিক্ষা বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োগের মাধ্যমে গঠিত হয়, এখানে স্বাধীনতা সৃজনশীলতা বাড়ায় এবং শৃঙ্খলা লক্ষ্য অর্জনে সাহায্য করে। প্র্যাগমাটিজম বলছে স্বাধীনতা আমাদের সৃজনশীলতা বাড়ায়, যেটা ফ্রিডম থাকলে শিক্ষার্থী নিজে থেকে করবে, আর তার মানে এই নয় ডিসিপ্লিন ছাড়া হবে, ডিসিপ্লিন থাকলে লক্ষ্য অর্জনে সাহায্য করবে। ন্যাচারালিজমস বলছে স্বাধীনতার উপর বেশি জোর দেওয়া হয়, কারণ শিশুর স্বাভাবিক বিকাশের জন্য মুক্ত পরিবেশের প্রয়োজন। কিন্তু আইডিয়ালিজম কি বলছে? শৃঙ্খলা ও নৈতিক নিয়মের উপর গুরুত্ব দেওয়া হয়, কারণ এটি চরিত্র গঠনে সহায়ক। স্বাধীনতা শিক্ষার্থীর ক্রিয়েটিভিটি, সেলফ এক্সপ্রেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং বৃদ্ধি করে। শৃঙ্খলা শিক্ষার্থীদের মধ্যে রেসপন্সিবিলিটি, সেলফ কন্ট্রোল, ডিসিপ্লিন তৈরি করে। অতিরিক্ত স্বাধীনতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তেমনি অতিরিক্ত শৃঙ্খলা শিক্ষার্থীর সৃজনশীলতা, স্বতঃস্ফূর্ততা কমিয়ে দিতে পারে। তাই আধুনিক শিক্ষায় ফ্রিডম উইথ রেসপন্সিবিলিটি ধারণাকে সমর্থন করে। জন ডিউর মতে গণতান্ত্রিক শিক্ষায় স্বাধীনতা ও শৃঙ্খলার মধ্যে ভারসাম্য থাকা উচিত, তবেই শিক্ষার উদ্দেশ্য পূর্ণ হবে। তাই কাউকে বেশি কম না করে উভয়ের মধ্যে একটা সুষম সমন্বয়, ব্যালেন্স রেখে শিক্ষার্থীকে
তার সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়াই হলো আমাদের কাজ। প্র্যাগমাটিজমকে নৈতিক আপেক্ষিকতা মোরাল রিলেটিভিটিজম তৈরি করে। প্র্যাগমাটিজম কি নৈতিক আপেক্ষিকতা মোরাল রিলেটিভিটিজম তৈরি করে? উত্তরে কি বলবেন? হ্যাঁ, প্র্যাগমাটিজম কিছুটা নৈতিক আপেক্ষিকতার দিকে ঝোঁক তৈরি করে, তবে এটি সম্পূর্ণভাবে নৈতিক আপেক্ষিকতা প্রতিষ্ঠা করে না, বরং এটি পরিস্থিতি বা যেমন সিচুয়েশন কনটেক্সচুয়াল নৈতিকতা তৈরি করে, পরিস্থিতি নির্ভর নৈতিকতা গড়ে তোলে। প্র্যাগমাটিজম সরাসরি নৈতিক আপেক্ষিকতা তৈরি করে না, তবে এর মধ্যে রিলেটিভ এবং কনটেক্সচুয়াল এথিক্সের উপাদান রয়েছে। জন ডিউর মতে নৈতিক মূল্যবোধ স্থির নয়, বরং অভিজ্ঞতা, সমাজ ও সময়ের সাথে পরিবর্তিত হয়। প্র্যাগমাটিজমের নৈতিকতা মানদণ্ড হলো কি? প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্সেস, যা মানব কল্যাণে কার্যকরী, সেটি নৈতিক। তাই নৈতিকতা কিছুটা কনটেক্সট ডিপেন্ডেন্ট, যেখানে আপেক্ষিকতার দিক ইঙ্গিত করে। তাই আমরা বলতে পারি প্র্যাগমাটিজম নৈতিকতার ক্ষেত্রে রেশনাল ইনকোয়ারি, সোশ্যাল গুড এবং ডেমোক্রেটিক ভ্যালুর উপর গুরুত্ব দেয়। প্রবলেম সলভিং অ্যাপ্রোচকে গ্রহণ করে। প্র্যাগমাটিজম নৈতিকতাকে ডাইনামিক আর ইভলভিং প্রসেস হিসাবে দেখে, কোনো ফিক্সড ডক্ট্রিন নয়। তাই অ্যাবসলিউট মোরাল ট্রুথ অস্বীকার করলেও ফাংশনাল এথিক্যাল স্ট্যান্ডার্ড বজায় রাখে। তাই আমরা বলতে পারি প্র্যাগমাটিজম নৈতিকতা যা বাস্তব জীবনে সমস্যা সমাধানে সক্ষম হয়। প্র্যাগমাটিজম নৈতিকতাকে পরিবর্তনশীল পরিস্থিতি নির্ভর করে, তাই এটি আংশিকভাবে মোরাল রিলেটিভিটি সৃষ্টি করে, কিন্তু সম্পূর্ণ আপেক্ষিকবাদ নয়। পাশ্চাত্য দর্শন কি ভারতীয় শিক্ষার জন্য যথেষ্ট? উত্তরে কি বলবেন? পাশ্চাত্য দর্শন ওয়েস্টার্ন ফিলোসফি ভারতীয় শিক্ষার জন্য যথেষ্ট? উত্তরে না বলবেন, কারণ পাশ্চাত্য দর্শন একা ভারতীয় শিক্ষার জন্য সম্পূর্ণভাবে যথেষ্ট নয়, তবে এটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করতে পারে। ওয়েস্টার্ন ফিলোসফি শিক্ষার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, যুক্তিবাদ, পরীক্ষা নির্ভর পদ্ধতি, বৈজ্ঞানিক মনোবৈজ্ঞানিক তত্ত্ব, এগুলো সমস্ত কিছু প্রদান করেছে এবং এগুলো সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত, যা ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং এবং অবজেক্টিভ ইভলিউশনে সহায়তা করে। শিক্ষার গবেষণা পদ্ধতির উন্নতি এনেছে, কিন্তু ভারতীয় শিক্ষায় কিন্তু এর প্রয়োগ অনেকটাই কম। ভারতীয় শিক্ষা ব্যবস্থা শুধু জ্ঞান নয়, এখানে নৈতিকতা, আধ্যাত্মিকতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয়। পাশ্চাত্য দর্শন শুধু যুক্তি, বুদ্ধি, ব্যবহারিকতাকে জোর দেয়, আর ভারতীয় দর্শন কি করে? আত্মা, কর্মফল, ধর্ম, মোক্ষ ইত্যাদি উপাদানের উপরে জোর দেয়। একজন ব্যক্তি সবসময় প্র্যাকটিক্যাল হলে চলবে না, তার সমগ্র ব্যক্তিত্ব হলিস্টিক ডেভেলপমেন্টের উপর জোর দিতে হবে। তাই দুটোর সমন্বয়ের প্রয়োজন। পাশ্চাত্য দর্শন এবং ভারতীয় দর্শন দুটোর সমন্বয় ঘটলে আমাদের বৈজ্ঞানিক মনস্তাত্ত্বিক পূরণ হবে এবং আধ্যাত্মিক নৈতিকতার দিকও পূরণ হবে। ফলে কমপ্লিট এক ব্যালেন্স এবং পূর্ণাঙ্গ শিক্ষা সম্পূর্ণ হবে। এই ডিজিটাল যুগে দর্শনের ভূমিকা কি? এখন তো এআই এর সিস্টেম, এখানে কি দর্শন কোনো ভূমিকা পালন করে? উত্তরে কি বলবেন? ফিলোসফি ডিজিটাল যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন বলুন? কারণ প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হলেও মানব জীবনে নৈতিকতা, মূল্যবোধ, জ্ঞান ব্যবস্থার দিক নির্দেশনার প্রয়োজন। ধরুন না, মোবাইলটা, ল্যাপটপটা বা অন্যান্য ডিজিটাল গ্যাজেটগুলো কতটা সময় প্রয়োগ করা উচিত, ব্যবহার করা উচিত, কি প্রয়োজনে ব্যবহার করা উচিত, এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে দর্শন দেবে, কারণ দর্শন ছাড়া আপনি এই উত্তর পাবেন না।
তাই নৈতিক দিক নির্দেশনা, এথিক্যাল গাইডেন্স খুব প্রয়োজন। ডিজিটাল প্রযুক্তি যেমন এআই, ডাটা প্রাইভেসি, সোশ্যাল মিডিয়া সব ক্ষেত্রে নৈতিকতাই আপনাকে শেখাবে কোনটি সঠিক কোনটি ভুল। তাই ক্রিটিক্যাল থিঙ্কিং উন্নয়ন, ডিজিটাল যুগে তথ্যের অভাব নেই, কিন্তু সত্য মিথ্যা যাচাই করা জরুরি। তাই এখানে রেশনাল থিঙ্কিং, যুক্তিবাদী এবং বিশ্লেষণ ক্ষমতার প্রয়োজন। তেমনি তথ্য ও জ্ঞানের বিশ্লেষণ, এপিস্টোমোলজি, ডিজিটাল তথ্যের যুগে হোয়াট ইজ নলেজ, জ্ঞান কাকে বলে সেই উত্তর আপনি জিজ্ঞাসা করুন, কেউ বলতে পারবে না। কারণ কি না, এই জ্ঞান কিভাবে অর্জিত হয়, থিওরি, নলেজ বা ইনফরমেশন, এগুলোর মধ্যে যে একটা ডিফারেন্স আছে সেটা কিন্তু বোঝার দরকার। মানবিক মূল্যবোধ রক্ষা, আজকের দিনে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা কেউ কাউকে মূল্য দেয় না। কারণ কি না, সবাই প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। তাই প্রযুক্তির সঠিক ব্যবহার করতে গেলে যেখানে বিভিন্ন ধরনের মিস্টেকস আছে, ফেক নিউজ আছে, সাইবার ক্রাইম আছে, সব কিছুর জন্য, ব্যক্তিত্ব গঠনের জন্য দর্শন খুব আবশ্যক। এভাবে আপনি উত্তর দেবেন। ডিজিটাল যুগে দর্শন কেবল একটি তাত্ত্বিক বিষয় নয়, বরং এটি নৈতিক নির্দেশনা, সমালোচনামূলক চিন্তা এবং মানবিক মূল্যবোধ রক্ষার জন্য শক্তিশালী হাতিয়ার। এভাবে আমরা প্রতিদিন 10টা করে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে পারি, যা আমাদের ইন্টারভিউর জন্য আমাদেরকে প্রিপেয়ার করে দেবে।